যদি আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশ সরকার গঠন করবে। তবে সেটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে এবং ভোটের রাজনীতি করতে হবে। এখনো শোনা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, আজকে আমি অনেক কথা শুনলাম, বিভিন্ন ওয়ার্ডে নাকি কিছু কিছু সংগঠন করছে, কিছু কিছু লোকের নাকি চাঁদাবাজি করছে। লোকবিএনপি দ্বারা তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করি, আজ থেকে 1 মাস পূর্বে মিছিল করে বাহারবাড়ি পশ্চিম অঞ্চলে গিয়ে পশ্চিম পাশে ব্রিজে গিয়ে যে বক্তব্য রাখছিলেন 20 থেকে 25 জনের উপরে মানুষ হয়। আজকে বিএনপির অভাব নয়, এই বিএনপি কারা? এই বিএনপি সকল বিএনপি যদি সৎভাবে ভালোভাবে চলে, ভালোভাবে কাজ করে, আগামীতে যদি আমরা ভোটের রাজনীতিতে যদি সাফল্য অর্জন করতে পারি, তারপরে আমি মনে করি এটা আমাদের সাফল্য। আজকে যারা উপস্থিত আছে, বিশেষ করে আমি আমার মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্যকে অনুরোধ করবো, আজকে বাহার ভাই আপনাদের অভিভাবক ছিল, আজকে আপনারা অবসরে এসে ওনাকে সার্বিক সহযোগিতা করবেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আপনাদের থেকে আমরা এই আর সর্বোপরি আজকের উপস্থিতি সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম হয় এমন এবং থাকে, আমরা বাহার ভাইয়ের নির্দেশে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য হব। এই অবস্থিতি এমন পরিস্থিতি না করার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে সবার প্রধান অতিথি কোটেশ্বরের অভিভাবক, কোটেশ্বরী মানুষের সুখে দুঃখে যার জীবন যৌবন সব শেষ করছেন, আজকে সেই নেতা জনাব কন্যাবাদী মোল্লা সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে মূলত এটি কোনো আমরা কর্মী সভাও করছি না বা আমাদের কোনো সাংগঠনিক প্রোগ্রামও এটা কিন্তু না। আজকে এসছি আমি আপনাদের সাথে দেখা করতে, বিশেষ করে বন্যা উপত্যকা এলাকা হিসেবে আপনাদের বিস্তীর্ণ অঞ্চল আজকে বাড়িতে ভেসে গেছে। এই বন্যার্থ মানুষদের দেখার জন্য এবং একই সাথে তাদের সাথে সহমর্মিতা জানানোর জন্য এবং ভবিষ্যতে যদি কিছু পারা যায় সেটা করার প্রত্যয় নিয়ে আমি এখানে আজকে এসেছি। আসার আগে আমি শুনলাম, আমাকে কবির বলেছে, তো কবির বললো যে ভাইজান আমাদের একটা অফিস আছে, একটু উদ্বোধন করবো। আমরা একটা অফিস করেছি, ওদের মানে কষ্ট করে করেছে বাকিদের সাথে। তো যাও, আমি বললাম যে অবশ্যই দলের একটা অফিস যদি হয় অবশ্যই। তো সরি, আমি একটু অসুস্থ সরিয়ে ভিতরে আমার জ্বর এবং কাশি কাশি। যাও, আপনাদের থেকে এখন আমি অনেক উজ্জীবিত, 25 বছরের তরুণ হয়ে গেছে। তো এখানে আজকে এতজনের উপস্থিতি থেকে অনেক ভালো লাগছে। অফিসটাও খুব সুন্দর, বেশ গুছানো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সেনাবাহিনীর আমার কিছু তারিখ আমার একসাথে আমরা ছিলাম, একসাথে এক সময় কাজ করে কামাল সাহেব আছেন ওখানে, ওনার নেতৃত্বরা আছেন। তো ওনাদের সাথে আমি এটার শেষে 2 মিনিট শুভেচ্ছার কথা বলবো। যাও, তো একটা কথা বলি, পুরোনো কথাগুলো নতুন করে বলার কিছু নাই। আপনারা সবই জানেন এখন ইন্টারনেটের যুগ,
আপনারা সব কিছু জানেন বারাক ওবামা কি করছে সেটা উনি যখন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বসে একই জিনিস দেখতে পাচ্ছেন, কোনো পার্থক্য নাই। কথা না বললে ভালো হয়। কিছুটা কথা বলতেছি রে। আমরা কিন্তু সবাই সচেতন মানুষ, সচেতন নাগরিক। এই সচেতন নাগরিক হিসেবে আমাদের কতগুলো কর্তব্য আছে। গণ অভ্যুত্থান কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা করেছে, এটা আমার যেটা আপনারা কম জানেন না। প্রারম্ভে আজকে আমি আমাদের সেই শহীদদের আপনার মাছ করার কামনা করছি, যারা বুকে রক্ত ঢেলে আমাদেরকে একটা দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে। আমি সব সত্য চিন্তে তাদের অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই ওই সমস্ত মা বাবাদেরকে যারা ওদেরকে জন্ম দিয়েছে। আমরা তাদের পায়ে ধরে সালাম করতে চাই, কিন্তু অকুত ভয়ে সাহসী ছেলেগুলোকে, মেয়েগুলোকে তারা জন্ম দিয়েছে। আজকে সম্মানিত উপস্থিতি অত্র অঞ্চলের আমাদের বিএনপি এবং জনসাধারণ কিন্তু যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ করে এখানে আমাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি একটা স্বাধীন সার্বভৌম দ্বিতীয় বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি বিভিন্নভাবে। অত্যাচারের মধ্যে উপলব্ধি হয়েছে, আপনারাও জানেন। যারা এখানকার মূলত যারা এখানকার অধিবাসী আছেন তারা তো খুব ভালো করে জানেন যে আমরা দৌড়ের উপর ছিলাম। প্রতিদিনই আমাদের অ্যারেস্ট করা হচ্ছে, প্রতিদিনই পা ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে। কতজন আছে আমার নাম বলার অপেক্ষা রাখে না, আপনার রহিম আপের করে রহিম কষ্ট আজম আছে, আজম আসছে, গান্ধীর আপে, এরকম প্রতিদিনই হয়েছে। এই বর্বর সরকারের অসভ্য আচরণ আমরা অনেকদিন সহ্য করেছি, তাতে দাঁত কামড়িয়ে আমরা সহ্য করে থেকেছি। আমরা একটা দিনের অপেক্ষায় ছিলাম, আজকে সেই দিনটা এসেছে। আল্লাহর মার দুনিয়ার মার, আল্লাহ ছাড়বেন ছাড়েন না, সবাই বলেন যে কথা, সেটা আমি বললাম। আল্লাহ ছাড়েননি। মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তার নিজের বাড়িতে। মাত্র ৪৫ মিনিট বাংলাদেশে ইতিহাস পরিবর্তন হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় লেখা শুরু হয়ে গেছে। এই স্বাধীনতা, আমি বলবো এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতার পরে ওই স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল সম্পূর্ণভাবে এই আওয়ামী লীগ সরকার। এই কারণে স্বাধীনতা গণ মানুষের ছিল না, স্বাধীনতা আপনার আমার ছিল না, স্বাধীনতা ছিল শুধু তাদের। কথায় বলতে এটা আমার বাপ করছে, এটা আমার পরে নেই। এই দেশ আমার বাপ স্বাধীন করছে। আরে আপনার বাপ কবে স্বাধীন করলো? তোমার বাপ তো পালাইয়া চলে গেছে। উনি তো জানতেন যে কিছু একটা হবে। বাংলার একটা রিক্সাওয়ালা যেটা জানতো, খেটে খাওয়া একটা মানুষ যেটা জানতো যে একটা রাত্রে কিছু হতে যাচ্ছে, উনি সেখানে আরাম আয়েস করে ৩২ নম্বরে শুয়ে আছেন। উদ্দেশ্য একটাই যে বাবা আমাকে আস্তে করে নিয়ে যাও, তারপর জানা অবলম্বন করো। এবং তাই করেছে। আওয়ামী লীগ বুকের রক্ত দেয় নাই, এদেশের স্বাধীনতাকামী মানুষ, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ৭১-এর স্বাধীনতা এনেছিল, কিন্তু হরণ করেছে তারা। আমার বাপ এই স্বাধীনতা এই দেশে এনেছে, এই দেশ আমার। দেশও চুরি করেছে, স্বাধীনতাও চুরি করেছে। সুতরাং আরেকটা স্বাধীনতার প্রয়োজন ছিল, এবং সেই স্বাধীনতা আমাদের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা আজকে আমাদের সামনে দিয়েছে। তাদের বুকের তাজা রক্ত, টকটকে লাল রক্ত, বুকের রক্ত মাটিতে ছড়িয়ে। আরেক একটা কথা বলি,
সেটা হচ্ছে যা হয়েছে আপনারাও জানেন, আমাদের নতুন করে বলার কিছু নাই। একটা জিনিস বলি, এই যে আমাদের একটা মুক্তি, এই যে আমাদের একটা স্বাধীনতা, সেটাকে কিন্তু আমাদের সমুন্নত রাখতে হবে। মানুষ আওয়ামী লীগ ছিল একটা জনবিচ্ছিন্ন দল, জনগণের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ শুধুমাত্র ভয়ের উপর, আতঙ্কের উপর তাদের সাথে কিছু মানুষ ছিল। সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করা হয়, তাহলে বলবো যে আমি ঘৃণা করি এই দল, আমি ঘৃণা করি এই দলের শাসক গোষ্ঠী, আমি ঘৃণা করি এই দলের প্রচেষ্টাটাকে। আসলে তারা ঘৃণা করে। সুতরাং আমরা পেয়েছি, এখন তারা নাই। স্বাভাবিক কারণে তারা জানে গণরোষের শিকার তারা হবে, তারা প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় আছে, তারা পালিয়ে গেছে। কিন্তু এই সুযোগে কিছু ব্যাপার ঘটছে যেটা আপনারা জানেন। কিছু চুরি, কিছু চাঁদাবাজি, কিছু অন্যান্য ব্যাপার স্যাপার হচ্ছে, সেটা আমার কানে রয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সেটা আমার দলের হোক বা সাধারণ লোকজন হোক, যাই হোক না কেন, ব্যক্তিগত কাজ বাইরে দিয়ে করেন। এই যে এই রকমের চাঁদাবাজি, সে যেই হোক, যদি আমার দলেরও হয় বা অন্য কেউ হয়, আপনার কাউকে জানানোর দরকার নেই, আমাকে জানাবেন। আমার নাম্বারটা নোট করেন, 01-713, একটু জানতে হবে, 01-713, তারপরে 100-700। আমি আপনাদেরকে আমার নাম্বারটা দিলাম, সবাই আমাকে রিং করবে, সে যেই হোক। সেটা যদি আমি হই তাহলে একটু পরিচিত হবে বটে, সেটা যদি জহির আজম হয় আমাদের সেক্রেটারি, অসুবিধা নেই, সেটা যদি বেলাল ভাই হয় অসুবিধা নেই, বাকি বললামই না। বুঝে নেন আমি কি বোঝাতে চাচ্ছি। সুতরাং কোনো চাঁদাবাজি হবে না। আর যদি কোনো কেউ করে, আমরা সম্পূর্ণরূপে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার পথ হয়ে আছে, এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের দলের পথও তাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে দিয়েছে, অপকর্ম যদি আমার দল থেকেও কেউ করে, তাকে ইমিডিয়েটলি ধরে আইনের সুপর্দ করে। সে আমার দলের সদস্য না, ওই মুহূর্ত থেকে সে আমার দলের থেকে বাদ। সুতরাং আপনারা নিঃসংকোচে চলে, নির্ভয়ে চলে, রাহাজানি। আমরা আছি সহযোগিতা করার জন্য। আমি 2টা থানাকে কথা দিয়েছি যে আপনাদের কোনো রকমের সমস্যা নেই। ধরুন ওরা আসতেছিল না, ওদেরকে আনা হয়েছে, ওদেরকে ভরসা দিতে হয়েছে যে আমরা, আপনারা জানেন ওদের ভূমিকাটা কি ছিল, যে কারণে ওরা জানে যে ওদের উপর হামলা হবে, এই হবে, ওই হবে, আমরা তা এখন ওদেরকে আমাদের সহায়তা করতে হবে, আমরা ওদের সহায়তা করবো। এটাও বাকি আমি তেমন আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে বলে আমি আর সে ডেলিভারি কিছু বলতে চাই না। শুধু এটা বলতে চাই, আওয়ামী লীগ নামক দলটি এখন ইতিহাসের আস্থা করে চলে গেছে। আপনারা কি কোনোদিন দেখেছেন সরকার পরিবর্তন অনেক হয়েছে, যারা একটু বয়স্ক আছেন আমাদের মতো, তারা তো এটা দেখেছেন যে কতবারই সরকার যাচ্ছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ যাচ্ছে, আওয়ামী লীগ আসতেছে, বিএনপি যাচ্ছে, জাতীয় পার্টি আসতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে। এই জাতীয় কোনো ঘটনা কি দেখেছেন? যে প্রত্যেকটা মন্ত্রী না শুধুমাত্র গর্তের মধ্যে, ইঁদুরের গর্তের মধ্যে পলায়ন করেছে, মানে প্রত্যেকটা তাদের নেতাকর্মী পর্যন্ত এইরকম ইতিহাসে কোনোদিন ছিল না। সবাই মাছ চাচ্ছে, সবাই খুঁজতেছে কোন দিকে পালিয়ে যাবে, সেই ইন্ডিয়াতে কোন দিকে পালাবে, এইরকম তো হয় না। এসে বুঝা যায় যে কি পরিমাণ অপরাধ তারা করেছে
এবং কি পরিমাণ অপরাধের যন্ত্রণায় ওরা এখন ভুগছে ওরা জানে, এবং সেটা মিথ্যা না। প্রতিদিনই মন্ত্রীদের ধরা হচ্ছে, মন্ত্রীও অবনত, সবার কাছ থেকে কোটি কোটি লক্ষ হাজার কোটি টাকা প্রতিদিনই পাওয়া যাচ্ছে। তার মানে আমার আপনার চাঁদাটাকে দিয়ে ট্যাক্সটাকে কিভাবে ওরা নিজের পেটের মধ্যে ঢুকিয়েছে, ওরা তাদের সম্পদ বানিয়েছে কিভাবে দেখেন। কাউকে আলাদা বলতে হচ্ছে না, আপনারা জানেন দাম দিতে গেলে তো বহু শেষ হবে না। আরো যাদের ধরা হয়নি, প্রত্যেকটা মন্ত্রীর এইরকম অবস্থা আছে। এগুলো দিয়ে বাংলাদেশ আগামী আরো 10 বছরের বাজেট হবে। এগুলোর জন্য আমরা তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, দৌড় করে এটার জন্য তোমার ক্ষমতায় ছিলাম। এগুলো সব একটা পয়সাও বাদ যাবে না, একটা পয়সারও হিসাব দিতে হবে। রিক্সাওয়ালা ভাই সেও কিন্তু চাঁদা দিয়েছে। কেমনে দিয়েছে? সে 1 সের চাল কিনতে গেছে বা একটা বিস্কিটের প্যাকেট কিনতে গিয়েছে তার বাচ্চার জন্য, ওখানেও কিন্তু ব্যাগ কিনতে গিয়েছে। সব জিনিসের মধ্যে ব্যাগ আছে, ওইটাও ট্যাক্স। ট্যাক্স না? এই পয়সা নিয়ে এই সমস্ত মানে জানোয়াররা সম্মান এসালম, তারপরে এগুলো তো আছে, বেনজির সম্মুখ আজিজ আমাদের ওই সেনা প্রধান ছিল, এরা আমার আন্ডারে চাকরি করেছিল এক সময়। এরকম হবে আমার জুনিয়র যাও, এরা এইরকমের অবস্থায় করবে একটা দেশকে, এটা আমরা কেউ কল্পনা করি না। তবে এই পয়সার হিসাবটা তাদের দিতে হবে। প্রক্রিয়াগুলো হচ্ছে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, সরকারকে একটু স্টেবল হতে দেন, ওই রক্ত চোষা এগুলো সব বের করবে, তাই না? যিনি আমাদের এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন, ওই রক্ত চোষা আছেন একটা, সমস্ত পৃথিবীর মানুষ যাকে শ্রদ্ধা করে, বাংলাদেশের শ্রদ্ধা সম্মানের একটাই জায়গা, প্রফেসর ইউনূস, তাই না? আর আমাদের সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল যে শেখ হাসিনার চোখে সেনাকে রক্ত চোষা। ওই জন্যই বললাম ওই রক্ত চোষা বের করবে, 1 পয়সার হিসাব সবাই চিন্তা করবে। আমরা যেন পরস্পর এই সংকটটা থেকে আরো কিছুদিন বাংলাদেশ স্টেবিলাইজ হতে আর একটু মানে ইয়েতে আসতে সময় নেবে। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সহযোগিতা করবেন সরকারকে। আমরা সরকারকে সামগ্রিক সহযোগিতা করে যাচ্ছি আমাদের দল থেকে, আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি সামগ্রিকভাবে, যে যেখানে কোনো সমস্যায় পড়তেছে আমরা করে যাচ্ছি। তো আমরা এটা যতদিন পর্যন্ত বাংলাদেশ স্টেবিলাইজ না হয় ততদিন পর্যন্ত এটা আমরা চালিয়ে দেব। আমি আপনাদের সবাইকে, যারা এখানে সাধারণ এখানে আসছেন, সবাইকে বলবো যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করুন, আরো বেশি ভাবে। ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার এই রক্তের সাথে কোনোদিন বেইমানি করতে পারি না। বেইমানি করলে যেন আমাদেরও পতন হয়। আমরা কোনোদিন আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা করবো না, করলে একদিন বলবেন যে ওই নিয়ে আপনি করে গেছেন, এখন তো এটাই করতেছে। ওই জন্য আমি আমার নাম্বার দিয়েছি আপনাকে। আমরা সেই দুর্নামের সেই দুর্ভাগ্যের ভাগীদার হতে চাই না। শিক্ষা সবারই হয়েছে, আমাদেরও অতীতের অনেক ভুল ভ্রান্তি ছিল, আমাদেরও শিক্ষা পেয়েছে। আমরাও বুঝি মানুষ কি, আন্দোলন কি, জনগণ, বিশেষ করে তরুণ সমাজ কি জিনিস, বুকের রক্ত কারা দিতে যাবে। ঠিক আছে, আমি আজকে এটা অর্গানাইজ করার জন্য যারা পিছনে আছে, যে করেছে আমি জানি না, বিএনপির পক্ষ থেকে
তাই না? তবে সবাই তো করে চলবে হ্যাঁ? হ্যাঁ? আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা থাকবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি অনেক কথা বেশি বলে ফেলছি, যেহেতু আমার মনের কথা আমার দিকে যাওয়ার কথা ছিল, এর কোনো কথা বলেছি। সবাই আমাদের দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে দেশ সেবার সুযোগ পাই এবং দেশ সেবার সুযোগের মাধ্যমে যেন আপনাদের সেবা করার সুযোগ পাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।